আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছি আমি সারিকা মৌসুমী। শুরুতে এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীরাও বহিষ্কারের মুখে, বরাদ্দ হলো $45 বিলিয়ন বাজেট। যুক্তরাষ্ট্রের চেয়ে 40 লাখ গুণ দ্রুত ইন্টারনেট, জাপানের নতুন বিশ্ব রেকর্ড। ট্রাম্পের হুমকিতে দমে না গিয়ে যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন। গোপালগঞ্জে এনসিপির নেতা কর্মীদের উপর দফায় দফায় হামলা, 144 ধারা জারি। এবং ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা প্রতীক। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী টিপিএসধারী অভিবাসীরাও এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিযানের আওতায় পড়েছেন। এরই মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোম ঘোষণা দিয়েছেন 7 লাখের বেশি অভিবাসীর সুরক্ষা বাতিল করা হয়েছে। এই তালিকায় রয়েছেন সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও দমনমূলক শাসন থেকে পালিয়ে আসা হাইতি, ভেনেজুয়েলা, আফগানিস্তান, হন্ডুরাস ও নিকারাগুয়ের অভিবাসীরা। শুধু হাইতিরই প্রায় 3,48,000 এবং ভেনেজুয়েলার 3,48,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নতুন নীতিতে অভিবাসন আদালতগুলো টিপিএস ও প্যারোল সুবিধাপ্রাপ্ত অভিবাসীদের শুনানি বাতিল করেছে। ফলে আইস এজেন্টরা দ্রুত তাদের আটক ও বহিষ্কারের প্রতিক্রিয়া শুরু করেছে শুনানি ছাড়াই। এমন পরিস্থিতিতে কংগ্রেস $45 বিলিয়ন বাজেট পাশ করেছে, যা আগামী 4 বছর ব্যাপী আটক ও বহিষ্কারে ব্যয় হবে। প্রশাসন বলছে টিপিএস কোনোদিনই স্থায়ী নাগরিকত্বের পথ ছিল না, আর বাইডেন প্রশাসন এই প্রোগ্রামের অপব্যবহার করেছে। বিশ্বের দ্রুততম ইন্টারনেট সংযোগ তৈরি করে রেকর্ড গড়েছে জাপানের বিজ্ঞানীরা। তারা নতুন ধরনের ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করে প্রতি সেকেন্ডে 1,25,000 গিগাবাইট ডেটা প্রেরণ করতে সক্ষম হয়েছেন। এই গতি যুক্তরাষ্ট্রের গড় ইন্টারনেট গতির চেয়ে প্রায় 40 লাখ গুণ বেশি। নতুন প্রযুক্তিতে ব্যবহৃত অপটিক্যাল ফাইবারে একসঙ্গে 19টি চ্যানেল সক্রিয় করা হয়েছে, যা মাত্র 0.127 মিমি পুরু এবং প্রচলিত ক্যাবেলের সঙ্গেও ব্যবহারযোগ্য। এতে ডেটা লস কম হয় এবং 1,800 কিলোমিটার দূরত্বেও কার্যকারিতা বজায় থাকে। এই উদ্ভাবন চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত অপটিক্যাল ফাইবার কনফারেন্সে উপস্থাপন করা হয়। গবেষকরা জানান, ভবিষ্যতে এই প্রযুক্তি টেলিকম খাতে ব্যবহারিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার হুমকিতে নিরুৎসাহিত না হয়ে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন ঘনিষ্ঠ সূত্রে জানায়, ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রগতি ও পশ্চিমাদের চাপ মোকাবেলার সক্ষমতা নিয়ে পুতিন আত্মবিশ্বাসী। তার মতে, রাশিয়ার অর্থনীতি ও সেনাবাহিনী পশ্চিমা অবরোধ সহ্য করেও টিকে থাকতে পারবে। ট্রাম্প সম্প্রতি 50 দিনের মধ্যে যুদ্ধ থামাতে ব্যর্থ হলে রাশিয়ার অংশীদারদের উপর 100% শুল্ক আরোপের হুমকি দেন। পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র সহায়তার ঘোষণাও দেন তিনি। তবে ক্রেমলিন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পুতিন এখনো মনে করেন শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে পশ্চিমারা তার প্রস্তাবকে গুরুত্ব দেয়নি। তাই তিনি রাশিয়ার স্বার্থ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত ছিল গোপালগঞ্জ। পুলিশের গাড়িতে হামলার পর অগ্নিসংযোগ, ইউএনওর গাড়িতে হামলা, এনসিপির সমাবেশের মঞ্চে ভাঙচুর এবং পরে পদযাত্রায় নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে ধরে হামলা চেষ্টা করে। চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্যদিকে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই পরিস্থিতিতে গোপালগঞ্জ জেলায় 144 ধারা জারি করা হয়। এর আগে বেলা 1:15টার দিকে 200 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশের স্থলে যায়। সে সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়ে। একই সময়ে মঞ্চের সামনে থাকা এনসিপি নেতা কর্মীরাও দৌড়ে সরে যান। যারা হামলা চালান তারা সবাই আওয়ামী লীগের সমর্থক বলে এনসিপি নেতা কর্মীরা অভিযোগ করেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে নৌকা প্রতীক।
বুধবার সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রশ্ন রাখেন, অভিশপ্ত নৌকা মার্কাটিকে আপনারা কেন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণ অভ্যুত্থানকে বৃদ্ধা আঙ্গুল দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দিতে এই মার্কা রেখে দিলেন? এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে অল কাউন্টি হোম কেয়ারের রিভার ক্রুজে প্রাণবন্ত আয়োজন। নিউ ইয়র্কের ফেরি পার্কে কুলাউড়াবাসীর মিলন মেলা। চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। এবং মিডফোর্ডে সোহাগ হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব। আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নিউ ইয়র্কে শতাধিক প্রবীণ ও তাদের পরিবারের অংশগ্রহণে অল কাউন্টি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল ডে কেয়ার আয়োজন করে একটি আনন্দঘন রিভার ক্রুজ। গত 13 জুলাই বেলা 11:30টায় ওয়ালফেয়ার মেরিনা থেকে যাত্রা শুরু করে শিপটি ইস্ট রিভার ও হ্যাডসন ঘুরে বিকেল 5টায় ফিরে আসে। উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানের সিইও আব্দুল কাদের সিআইপি বলেন, প্রবীণদের জন্য আমরা একটি পরিবারের মতো সেবা নিশ্চিত করতে চাই। চেয়ারম্যান তারেক হাসান খান বলেন, সেবাই আমাদের ধর্ম। ক্রুজ চলাকালে ছিল গান, সিজনাল ফল, বাচ্চাদের জন্য স্ন্যাক্স এবং বাঙালি খাবার। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমারের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় প্রতিষ্ঠানটির 2 কর্মকর্তাকে। শিল্পী রিজিয়া পারভিন সহ অন্যদের পরিবেশনায় মুগ্ধ ছিলেন সকলে। দিন শেষে প্রবীণরা জানান, এমন আয়োজনে তারা আনন্দ ও শান্তি পেয়েছেন। এতে তাদের একাকিত্ব ভুলিয়ে দেয়। নিউ ইয়র্কের ব্রন্সে ফেরি পয়েন্ট পার্ক যেন একদিনের জন্য পরিণত হয়েছিল এক খণ্ড কুলাউড়ায়। 1,500-এর বেশি প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে প্রাণবন্ত এক বনভোজন হয়ে উঠেছিল প্রবাসী কুলাউড়াবাসীর মিলন মেলা। রোববার কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের উদ্যোগে এই বার্ষিক বনভোজনটি অনুষ্ঠিত হয়। দিনভর ছিল গান, খেলাধুলা, র্যাফেল ড্র, কুইজ, নানা বয়সী মানুষের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা এবং মুখরোচক বাঙালি খাবারের আয়োজন। নদীর ধারে ছায়াঘেরা প্রকৃতির মাঝখানে এই বনভোজন স্থল যেন ফিরে পেতে চেয়েছে কুলাউড়ার সেই চেনা দিনগুলোর ঘ্রাণ। প্রবাসে ছড়িয়ে থাকা কুলাউড়াবাসীরা হৃদয়ের টানে ছুটে আসেন নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, টেক্সাস, ভার্জিনিয়া, মিশিগান ও ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে। দিনের শুরুতে বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রউফ এবং ডেমোক্র্যাট পার্টির নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী। এরপর শুরু হয় আনন্দ আড্ডা, শিশু কিশোরদের দৌড়ঝাঁপ, নারীদের মিউজিক্যাল চেয়ার, ফুটবল খেলা এবং কুইজ প্রতিযোগিতা। সবার অংশগ্রহণে বনভোজন পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিএনপিকে ঘিরে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। বুধবার নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি 2 নম্বর গেটে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে দেশে মব কালচার চালু হয়েছে, যা এক ধরনের সন্ত্রাসের সংস্কৃতি। তবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী এবং কোনো অন্যায়কে সমর্থন বা প্রশ্রয় দেয় না। রাজনৈতিক কোনো কারণ নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে রাজধানীর মিডফোর্ড হাসপাতাল এলাকায় লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এই হত্যার মামলার অগ্রগতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। ডিএমপি জানায়, হত্যার মূল আসামি রেজাউন উদ্দিন অভিকে মঙ্গলবার পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন ধর্মান্তরিত মুসলিম। এই হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। গত 9 জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে 19 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বোন।
ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি, আমরা তদন্তে যেটুকু পেয়েছি। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।